আমি সিফাত সুলতানা মিম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ সয়েল ওয়াটার এনভায়রনমেন্টে অনার্স করেছি। এখন আমার মাস্টার্স চলছে, আমি শেষের দিকে থিসিস সাবমিট করব কয়েকদিনের মধ্যে। তারপর আমি নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটি ইউএসএ তে মাস্টার্স প্রোগ্রামে চান্স পেয়েছি, ফুল ফান্ডিং। এটা ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আপাতত এটাই প্ল্যান, যদি মাস্টার্স শেষ করতে পারি ওখানে সাকসেসফুলি, তাহলে একটা পিএইচডি পারসিউ করার ইচ্ছা আছে ওখানেই, বা আরো বেটার কোনো অপশন পেলে সেখানে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি একজন অ্যাভারেজ প্রোফাইলার, মানে আমার অনার্সের সিজিপিএ ছিল হচ্ছে 3.68, আর মাস্টার্সের পরীক্ষা যেহেতু এখন অ্যাকচুয়ালি পুরোপুরি শেষ হয়নি, থিসিস সাবমিট করিনি, তো এখনো বলতে পারছি না, তবে মোটামুটি একটা সিজিপিএ পাবো সম্ভবত। আর আমার জিআরই স্কোর হচ্ছে মাত্র 300, আর অ্যানালিটিক্যাল রাইটিং এ মাত্র 3। অ্যাকচুয়ালি যেটা আমরা জেনারেলি ভাবি সেটা হচ্ছে জিআরই স্কোর মিনিমাম 305 ক্রস করতে হয়, এটাকে ভালো স্কোরের মিনিমাম লিমিট বলা হয়। আর অ্যানালিটিক্যালি 3 ইটস ওকে, কিন্তু 3.5 চাওয়া হয় অনেক ক্ষেত্রে। তো আমি যেটা সবার সাথে কথা বলে বুঝেছিলাম, আমার জিআরই স্কোরটা অ্যাকচুয়ালি কম, বেশ কম। আমার আরেকবার পরীক্ষা দেওয়ারও একটা ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা করিনি, কারণ আমি একজন প্রফেসরের কাছ থেকে পজিটিভ রিপ্লাই পেয়ে যাই, তারপর আমি আর পরীক্ষাটা দিতে চাই। আর আমার টোফেল স্কোর এই তুলনায় বরং ভালো ছিল। আমার টোফেল স্কোর ছিল 104 120-এর স্কেলে। তো মোটামুটি সবগুলো সেকশনে প্রায় ইভেন নাম্বার ছিল, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং এ 25 প্লাস ছিল। তো ওটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে থেকে থাকতে পারে। আর আমার একটা ড্রব্যাক ছিল যে আমার কোনো পাবলিকেশন নেই, এই কারণ মাস্টার্সের থিসিসে আমি এখনো সাবমিট করিনি। আর আমার ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি থিসিস সাবমিট করার পর ওটাকে পেপার হিসেবে পাবলিশ করাটা একটু লেন্দি একটা প্রসেস। বেসিক্যালি পিএইচডি স্টুডেন্টটা সেটা হয়, কিন্তু মাস্টার্সে এটা একটু টাফ। তো আমি চাচ্ছিলাম আমার এই মাস্টার্সে শেষ করার সাথে সাথে আরেকটা মাস্টার্সে যেতে, মাঝখানে পাবলিকেশনের জন্য ওয়েট করতে চাইনি। তো এটাই মোটামুটি আমার প্রোফাইল, অ্যাভারেজ প্রোফাইলার, সবকিছুই মোটামুটি এটাই। প্রথম কথা হচ্ছে যে আমি যখন অনেক ছোট ছিলাম, তো তখন হুমায়ুন আহমেদের বই আর উনার নাটক, উনার সিনেমা, এই জিনিসটা খুব পপুলার ছিল। আর উনাকে আমার আইডলের মতো মনে হতো, মানে আমি উনার মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিলাম। উনি কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, এখন কেমিস্ট্রি অত্যন্ত জটিল বিষয়ে, সেটা আমি পাইও নি, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আমি চাইতাম যে উনি যেরকম আমেরিকায় পিএইচডি করেছিলেন নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটিতে, নর্থ ড্যাকোটা স্টেটের ব্যাপারে একটা ফ্যাসিনেশন আমার মধ্যে গ্রো করেছিল। আমি ওখানে আমার জিআই টোফেল দুটার স্কোরই পাঠিয়েছিলাম, কিন্তু অন্য একটা ভার্সিটিতে হয়ে যাওয়াতে সেখানে যাওয়া হলো না। মানে মেইনলি ওটা ছিল আমার ইন্সপিরেশন পয়েন্ট, মানে ওনার কাছ থেকে পেয়েছিলাম ইন্সপিরেশন। তো যখন বড় হই, তো তখন আমাদের সময় বর্তমান জেনারেশন এ ব্যাপারগুলো অনেক ভালো বুঝে যে কিভাবে বাইরে যেতে হবে, মানে কিছু স্কোপ আছে, আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আমরা এগুলো শেয়ার করতে পারি। কিন্তু তখনকার দিনে তো শুধু যারা খুব ভালো স্টুডেন্ট ছিল, যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড এরকম রেজাল্ট যাদের ছিল, কেবল তারাই যাওয়ার সুযোগ পেতাম। তো আমি মোটামুটি ইন্টারনেট ব্রাউজ করে বুঝতে পারি যে একটা চান্স আছে যে আমি আমার যেটা সিজিপিএ বা আমার যেটা প্রোফাইল আর আমার যে সাবজেক্ট, সেটার ভালো মানে কিছু স্কোপ আমরা বিদেশে পাবো। যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স বর্তমানে একটা বার্নিং ইস্যু, আর সয়েল সায়েন্স, মানে পুরো পৃথিবীতে মাটির যে ডিপ্লিশন হচ্ছে, মাটির যে ক্ষমতা, মানে প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলি মোটামুটি খুব ভালো স্কোপ আছে বাইরে পড়াশোনা করার। আমাদের দেশেই বরং কম, কারণ আমাদের দেশে অ্যাপ্লাইড সায়েন্সেসের স্কোপ মেইনলি তেমন একটা নাই, যদি আমি জব সেক্টর হিসেবে বলি। আর আমি মেয়ে হওয়াতে আমার আরো কিছু ড্রব্যাক আছে, যেমন সাধারণত ছেলেদেরকে এইসব ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়, এটা আমাদের দেশের সিনারিও। তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে বাইরের থেকে একটা ডিগ্রি আনতে হবে যেভাবেই হোক। আর আমি আমেরিকাতে পড়তে চেয়েছিলাম ছোটবেলা থেকে, তো সেভাবেই আগানো। আর হায়ার স্টাডির ব্যাপারটা এভাবে জেনেছি। আর যখন আমার অনার্স শেষ হলো, আমি চিন্তা করলাম যে প্রথমে জিআরই দিতে হবে, অবভিয়াসলি আমেরিকায় যেতে হলে দিতে হবে, আর তারপর টোফেল দিলাম, মানে স্টেপ বাই স্টেপ আগিয়েছিলাম। আর মূলত ধারণাটা সবার সাথে কথা বলে, আমার সিনিয়ররা গেছে, তাদের সাথে কথা বলে, মানে এভাবে আলোচনার মাধ্যমে বের হয়েছে যে কি করতে হবে। আমি যখন অনার্স পরীক্ষা দিলাম, তখন অনার্স আর মাস্টার্স এর মাঝখানে একটা 3 মাসের একটা গ্যাপ ছিল ক্লাস শুরু হওয়ার আগে। তো তখন আমি আমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করে যেটা জানলাম যে অ্যাকচুয়ালি জিআরই সেন্টার হচ্ছে প্রথম ইনস্টিটিউট সম্ভবত বাংলাদেশে যেটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি জিআরই পড়ায়। আর মানে এখানে গেলে আমি বুঝতে পারবো যে মোটামুটি আমাকে কি করতে হবে, কি কি পড়তে হবে, কি একটা গাইডলাইন ফলো করতে হবে, যেহেতু আমার একদমই কোনো ধারণা ছিল না জিআরই কি। মানে আমি শুধু এতটুকুই জানতাম যে জিআরইটা হচ্ছে মূলত মানে ম্যাথস থাকে একটা
পার্ট আর ইংলিশ একটা পার্ট থাকে আর একটা অ্যানালিটিক্যাল রাইটিং পার্ট থাকে, এতটুকুই শুধু আমি জানতাম। এর বাইরে আমি কিচ্ছু জানতাম না, একদম ব্লাইন্ডলি। যে সেন্টারে আমি ভর্তি হই, সায়েন্স ল্যাব ব্রাঞ্চে আমি 3 মাস ক্লাস করেছি। তারপর বনানীতে 6টা মডেল টেস্ট দেওয়ার একটা ব্যাপার থাকে, সেটা দিয়েছি। আমার ধারণাটা এভাবে গ্রো করেছে। তারপর আমি বুঝলাম যে ওকে আমি প্রিপেয়ার পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমি রেজিস্ট্রেশন করি আর তারপর এভাবেই আস্তে আস্তে আগাই। টোফেলেরও ক্লাস আমি জিআরই সেন্টারে করেছিলাম, মানে ফ্রি ক্লাসে ছিল ওটা। জিআরইর সাথেই আমাদেরকে টোফেল আইএলস এগুলো সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়, একটা ওভারভিউ। ওই ক্লাসটাও আমি করেছিলাম, ওখান থেকে মূলত শুরু। জিআরই কোচিং যখন আমি করলাম তো তখন আমি অনেক কিছু দেখে আমার মোটামুটি মানে একটু আমি হতাশ হয়ে গেছিলাম, কারণ কোচিং করতে গিয়ে দেখে যে সবাই আমার ক্লাসমেটরা আমার থেকে বয়সে অ্যাকচুয়ালি বড়। তারা নয়তো জব করছেন, নয়তো তারা ম্যারিড বা তারা সেটেলড, মানে সবাই অ্যাভারেজ আমার থেকে বড়। এখন ওনাদের জব এক্সপিরিয়েন্স আছে, এবং আমি যেটা জানতাম যে হায়ার স্টাডি করতে গেলে জব এক্সপিরিয়েন্স থাকাটা অ্যাকচুয়ালি একটা ভালো ব্যাপার, মানে এটা আপনি এবার সিভিতে মেনশন করতে পারবেন যে আমি এখানে কাজ করেছি। এটা আমার ছিল না, আমি নভিস ছিলাম। তখন আমি দেখলাম যে জিআরই ক্লাস করতে গিয়ে যে অনেক এক্সটেন্সিভ প্রিপারেশনের দরকার হয়। ভোকাবুলারি পড়াটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, আর যার ভোকাবুলারি যত রিচ, আর যে ভোকাবুলারিগুলো জিআরইর জন্য পড়তে হয় সেই শব্দগুলি যাতে মূলত আমরা পরিচিত না। এগুলা যারা হলিউড মুভিজ দেখেন তারা বুঝবেন যে কিছু শব্দ ওখানে আমরা পাই যে আমেরিকানরা ইউজ করে, যেগুলি আমরা চলিত ইংলিশে ইউজ করে অভ্যস্ত না। তো ভোকাবুলারি নিয়ে আমার কিছু সমস্যা ছিল, আর মানে ওটা আমি মোটামুটি পড়ে 1000টার মতো শব্দ আমি পড়ে গিয়েছিলাম। আর যেটা মূলত পারতে হয় সেটা হচ্ছে যে শব্দর ব্যবহার দেখে বুঝতে হয়, এটা আন্দাজ করে নিতে হয় যে কি অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে একটু ঝামেলায় পড়ে গেছিলাম আমি, মাত্র 3 মাস সময়ের মধ্যে 1000টা শব্দ, এটা একটা বিগ ডিল। আর ম্যাথের ব্যাপারটা, যেটা ম্যাথ আমরা মানে মোটামুটি অ্যাপ্লাইড যে অংশগুলি, মানে আমরা ছোটবেলা থেকে যে ম্যাথগুলি করেছি কলেজে, ইন্টিগ্রেশন, এই ধরনের মানে ম্যাথ এক্স্যাক্টলি ছিল না। মানে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা থাকে তাদের ম্যাথসে কিছু সুবিধা থাকে, কারণ তারা জানেন যে কিভাবে করতে হবে, মানে কোন স্টেপের পর কোন স্টেপ। মানে কিছু ম্যাথস থাকে এত কমপ্লিকেটেড যে আপনাকে 3-4টা ধাপ ক্রস করে ফাইনাল রেজাল্টে যেতে হয়, এত কম সময় থাকে, আর কাউন্ট ডাউন হতে থাকে, খুবই স্ট্রেসফুল একটা ব্যাপার। তো এগুলি সবকিছু মোটামুটি আমি যখন মডেল টেস্টগুলি দিয়েছিলাম তখন বুঝেছিলাম যে কিভাবে টাইম মেনটেন করতে হয়, কিভাবে ইংলিশে ভোকাবুলারি গেস করে নিতে হয়, কিভাবে ম্যাথগুলা সংক্ষেপে আমি কিভাবে শর্টে অ্যান্সারটা আমি বের করতে পারবো। কারণ অ্যান্সার যদি কারেক্ট না হয় তাহলে এখানে নেগেটিভ মার্কিং হয়তো হয় নাই, কিন্তু কোনো মার্কস পাওয়ার কোনো সুযোগ নাই। তো ইট ডাজ নট ম্যাটার যে আপনি কতদূর বুঝেছিলেন, আপনাকে অ্যাকচুয়াল রিয়েল সঠিক অ্যান্সারটা করতে হবে। তো এইটাই মোটামুটি আমি 3 মাসই প্রস্তুতি নেই, আর লাকিলি আমি 300 পেয়ে যাই, যেটা আমাকে অবশ্যই আমার হেল্প হয়েছে। এই তো আমি জিআরই সেন্টারে ক্লাস শুরু করার পর যেটা বুঝলাম যে যারা মোটামুটি জিআরই সম্বন্ধে অনেক ভালো জানেন, ওনাদের একটা ধারণা আছে, ওনারা নিজেরা জিআরই পরীক্ষা দিয়েছে ফর স্টার্টার্স। ওনারা যখন ক্লাসটা নেন তো তখন ওনারা ওনাদের অভিজ্ঞতার বেসিসে অনেক কিছু বলতে পারতেন। যেমন আমার যিনি মেন্টর ছিলেন, উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর উনি মাস্টার্স শেষ করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন, আর উনি পিএইচডি পার্সু করার জন্য বর্তমানে আমেরিকায় অলরেডি আছেন, চলে গেছেন লাস্ট ফলে। তো ওনার অভিজ্ঞতাগুলি মূলত আমাকে হেল্প করতো, যে উনি আমাদেরকে বুঝিয়ে বলতেন যে কিভাবে ভোকাবুলারিগুলি পড়তে হবে, কি কি বই ফলো করতে হবে, কি কি ম্যাথস করতে হবে। এই ব্যাপারগুলি আমার যিনি মেন্টর ছিলেন, আমাকে ক্লাস নিয়েছিলেন, উনি বুঝিয়ে বলতেন। আর উনিও জিআরই সেন্টারের স্টুডেন্ট ছিলেন আমি যতটুকু জানি। আর মোটামুটি জিআরই সেন্টারে যে লেকচার মেটেরিয়ালগুলো দেওয়া হতো, মানে কিছু আমরা প্রত্যেকটা ক্লাসে ঢোকার আগে আমাদেরকে লেকচার মেটেরিয়ালটা দিয়ে দেওয়া হতো, আমরা সেটা একটা দেখতাম অ্যাট এ গ্ল্যান্স, তারপর সেটার উপরেই মূলত লেকচারটা দেওয়া হতো যাতে বাসায় গিয়ে আমরা ওটা ফলো আপ করতে পারি আর ওটার এক্সারসাইজগুলো কমপ্লিট করতে পারি। আর প্রত্যেকটা ক্লাসে রেফারেন্স দিয়ে দেওয়া হতো বইয়ের, যে এগুলা এই বই থেকে দেওয়া হয়েছে, ওটা ফলো করেন, এভাবে বলা হতো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল জিআরই সেন্টারে আমি যেটা দেখলাম, ওখানে সবাই খুব হেল্পফুল ছিল। মানে আমাদের যিনি ম্যানেজার ছিলেন জনি ভাই, তারপর আমার মেন্টর সৌমেন ভাই, ওনারা খুব মানে হেল্পফুল ছিলেন। ওনারা বলতেন যে যদি আপনারা একবারে না পারেন তো আরেকবার পরীক্ষা দেবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যদি ভয় পান তাহলে হেরে যাবেন, পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে যাবেন, পরীক্ষাটা ভালো দিতে পারবেন না। তো আমি জিআরই সেন্টারের সবচেয়ে ভালো যে জিনিসটা বলবো, ওনারা খুবই হেল্পফুল, এক্সপিরিয়েন্স বেসড কথাবার্তা বলতেন। ওনাদের লেকচারগুলো খুব ভালো ছিল, খুব প্রিসাইজ ছিল, সংক্ষেপে ছিল। আর আমার অনেক হেল্প হয়েছে অবভিয়াসলি, মানে নিজেও যদি পড়লে হয়তো বা হতো, কিন্তু আমার মনে হয় 3 মাসের মতো সংক্ষিপ্ত সময়ে আমি যে পড়লাম আর হলো, আমার পাস হলো অ্যাটলিস্ট জিআরইতে, ওটাতে ওনাদের অনেক বড় একটা ভূমিকা ছিল।
প্রথম কথা হচ্ছে যে আমি যখন জিআরই দিতে গেলাম, মানে আমি আমার অ্যাকচুয়ালি এটা যেটা একটা ট্রিক, সেটা হচ্ছে যে ব্যাপারটা গোপন করে রাখতে হয়, মানুষকে বলতে হয় না যে আমি প্রিপারেশন নিচ্ছি, আমি যেতে চাচ্ছি, এটা বলতে হয় না। কারণ বাংলাদেশের মানুষের যেটা একটা জেনারেল একটা তাদের অভ্যাস, তারা মানুষকে ডিসকারেজ করতে খুব পছন্দ করেন। তো ওনারা আমাকে সবাই বললো যে হ্যাঁ তোমার কোনো পাবলিকেশন নাই, কি করবা, তোমাকে ফান্ড দিবে না, এই ধরনের কিছু কথাবার্তা আমাকে রেগুলার বেসিসে শুনতে হতো। আমার ক্লাসমেটরা তো মোটামুটি আকাশ থেকে বলেছে যে মিম তো মোটামুটি হ্যাঁ ও ভালো স্টুডেন্ট, ওর সিজিপিও অতটা খারাপ না, হ্যাঁ ফাইন, কিন্তু হ্যাঁ ও পারবে না, ও কি করতে পারবে, কারণ জিআরই অনেক কঠিন, অনেক টাফ, পারবো না, প্রথমবারে হবে না। এগুলি প্রথম যেটা আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত, আপনি এগুলোতে কান দেবেন না, কানটা বন্ধ করে রাখতে হবে, অথবা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হবে। আর জিআরই পরীক্ষা এমনিতেই যথেষ্ট একটা খুবই ফ্রাস্ট্রেটিং আর টাফ একটা ব্যাপার। আপনি যখন মডেল টেস্টগুলো দিতে যাবেন, আপনি বুঝতে পারবেন যে নার্ভের উপর কি পরিমাণে চাপ পড়ে। আপনি যখন একটা পরীক্ষা দেন আর আপনি যখন দেখেন যে আপনার স্কোরগুলি কম আসছে, মানে আমি আমার 6টা মডেল টেস্টে অ্যাভারেজ স্কোর ছিল 296, 97, 98 এরকম। তো আমি ভাবছিলাম যে যদি আমি কোনোভাবে 300 তুলতে পারি, দ্যাট উড বি এনাফ। কারণ মানে আমি যেরকম আমার প্রিপারেশন ছিল এত সংক্ষিপ্ত, 305 ক্রস করতে পারার জন্য আমাকে আরেকবার এক্সাম দিতে হতো। তো মানুষের কথা শুনে আমি আরো হতাশ হয়ে যেতে পারতাম, কিন্তু হই নাই, আমি 300 নিয়ে হ্যাপি ছিলাম। আর সেটা দিয়ে আমি আমার প্রফেসরকে, মানে আল্লাহর রহমত যে উনি আমাকে নিয়ে নিয়েছেন, মানে যে স্কোর সিজিপিএ সবকিছুর একটা ওভারঅল ইম্প্যাক্ট থাকে। মানে ব্যাপারটা এমন না যে আপনার সিজিপিএ খুব কম, আপনি জিআরইতে 320 পেলেন তো হয়ে যাবে, ব্যাপারগুলো কিন্তু এরকম না। মানে ব্যাপারটা এরকম যে আপনার অ্যাভারেজ প্রোফাইলটাই প্রফেসর জাজ করবেন। আপনি উনাদেরকে একটা ইমেল পাঠাবেন, তো মানে প্রফেসরদেরকে আমরা কিভাবে কনভিন্স করি ইমেইলের থ্রু। আপনি প্রথমে দেখবেন যে কোন প্রফেসরের সাথে আপনার কাজের মিল আছে, আপনি কার আন্ডারে কাজ করতে চাচ্ছেন। আপনি একটা মেইল পাঠাবেন, আপনি বলবেন যে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স তার সাথে মানে কোপ আপ করছে, যে ওনার কোনো একটা কাজের সাথে বা প্রজেক্টের সাথে। তো দ্যাটস হাউ ইট প্রসিডস। আপনি বলবেন, তারপর উনি যদি রিপ্লাই করেন, আপনাকে নিতে রাজি হয়ে যান, তাহলে তো ভালো। এই ব্যাপারটাও অত্যন্ত ফ্রাস্ট্রেটিং, কারণ আমি প্রথম দিকে প্রফেসরদেরকে মেল পাঠাতেই ছিলাম, ওনারা কেউই মূলত রিপ্লাই করতেন না, বা করলেও যে কটা রিপ্লাই আমি পেয়েছি সবই নেগেটিভ রিপ্লাই ছিল, প্রায় 16-17টার মতো রিপ্লাই। সেখানে এটাই বলা যে সরি আমার ল্যাব এখন জায়গা নেই, তোমাকে নিতে পারবো না, বেস্ট অফ লাক। এইটা মানে আমি রিপিটেডলি মেলগুলি পেতাম, আর আমার প্রত্যেকবারই খুব মন খারাপ হতো। আর এক একটা মেল পাঠাতে আমার গড়ে 15 মিনিট করে লাগতো, কারণ আমাকে পুরা প্রফেসরের যে প্রোফাইল, উনি কি কি কাজ করেছেন আর করবেন এগুলি ঘাটতে অনেক মানে সময় লাগে, অনেক পরিশ্রম হয়, ধৈর্য লাগে। সবচেয়ে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে রাখতে পারতে হবে টিল দি এন্ড, যতক্ষণ পর্যন্ত হয়ে না যাচ্ছে। আর প্রফেসরকে যখন আপনি মেল করবেন, তখন মেলের মধ্যে মোটামুটি আপনার সম্বন্ধে কিছু ভালো কথা লিখতে হবে, যে আপনি আপনার প্রোফাইলটা কেমন, আপনার সিজিপি, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনি কিসের উপরে কাজ করতে আগ্রহী, প্রফেসরের কোন কাজটা আপনার ভালো লেগেছে, এগুলি সবই বলতে হবে, কিন্তু সংক্ষেপে, মানে খুব বেশি বড় হওয়া চলবে না। আর এই তো মোটামুটি এগুলি আমার। যখন আপনি একজন নিউ কামার হবেন আর আপনি জিআরই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকবেন, তো তখন মূলত যে জিনিসটা করতে হবে, আপনাকে সবগুলো টপিক টাচ করে করে যেতে হবে। যেমন ম্যাথসটা অনেক ডিটেইলড, তো মানে আমি যেটা প্রথমে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের একটা অনেক ভালো অ্যাডভান্টেজ থাকে, তারা অ্যাপ্লাইড ম্যাথের সাথে পরিচিত, তো তারা জিনিসগুলো সলভ করতে পারেন খুব সহজে। কিন্তু যদি আপনি নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, যেমন আমি ছিলাম, তখন আপনাকে ম্যাথ স্কুলে রিভিশন দিতে হয়। আর ছোটবেলা থেকে যেটা আপনি মানে করেছেন এখন পর্যন্ত আপনি যতটুকু জানেন, পুরোটা রিভিশন দেওয়া অ্যাকচুয়ালি যতটা সহজ শুনে মনে হচ্ছে ততটা সহজ না, কারণ আপনি দেখা যাবে যে 6-7 যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আপনি ভুলে গেছেন। তখন আপনাকে আবার ব্যাকগ্রাউন্ডে ঢুকে একদম যেটাকে বলে হচ্ছে, আমরা বলি যে বেসিক্স লেভেল আপনাকে রিচেক করতে হবে। তারপরে অঙ্কগুলো আপনি আস্তে আস্তে করবেন। যতগুলি বই আপনি, এখন এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না যে আপনি 10টা বই সলভ করেছেন, আপনি 11টা বই সলভ করেছেন, এটার উপরে কিছু ডিপেন্ড করে না। যেমন আমি ফর এক্সাম্পল, আমি 2টা বই সলভ করেছিলাম, ম্যানহাটন 1 to 6, এটা একটা প্র্যাকটিস বুক, আর ম্যানহাটন 5 পাউন্ডস, যেটা একটা অ্যাপ্লাইড ম্যাথসের বই। তো 5 পাউন্ডসটা আমি সত্যি কথাই বলে আমি শেষ করতে পারিনি, কারণ অনেক অনেক অঙ্ক ছিল। আমি মনে হয় 2-3টা চ্যাপ্টার বাকি রয়ে গেছিল যখন পরীক্ষাটা দিতে আমি গেছিলাম গত বছর।
তো এটা একটা বিষয়, আপনি কতটুকু বুঝতে পারছেন, কতটুকু অ্যাপ্লাই করতে পারছেন, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বই কয়টা সলভ হলো ওটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে আপনি কতটুকু ভালো ওটাকে মানে প্র্যাকটিস করে আনতে পারছেন আপনার হাতে, যে হ্যাঁ এটার পর এটা হবে, এটার পর এটা হবে, আমি বুঝতে পারছি নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপটা কি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অঙ্কটা করে ফেলতে পারতে হবে। মানে আমি অলরেডি বলেছি যে যদি আপনার কারেক্ট অ্যান্সার নেওয়া হয় তো ডাজন্ট ম্যাটার যে আপনি কতখানি যেতে পেরেছিলেন। এরকম হয়েছিল আমার সাথে পরীক্ষা হলে, আমি একদম মোটামুটি লাস্ট স্টেপে চলে গিয়ে দেখেছি আমার হচ্ছে না, তখন আমাকে কুইট করতে হয়েছে, কারণ আমাকে নেক্সট যেতে হবে। টাইম ম্যানেজমেন্ট একটা অনেক বড় ব্যাপার। তো এই জিনিসগুলো যখন আপনি জিআরই প্রিপারেশন নেবেন তখন মাথায় রাখবেন আর ধৈর্য রাখবেন, আর যখন মডেল টেস্টগুলি দিবেন এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন পাওয়ার প্রেপ নামের একটা সফটওয়্যার আছে জিআরই মডেল টেস্টের মতো, ওটা যখন দিবেন তখন এই জিনিসগুলি মাথায় রাখবেন, তাহলে আশা করি উপকার হবে। এটা আন্ডারগ্রেডে আমি যে সাবজেক্টের উপর পড়াশোনা করেছি সেটা হচ্ছে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট। এখানে 3টা মেজর ছিল, সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট। এখন আমরা যেটা জানি বর্তমান বিশ্বে এত এত পরিবেশ দূষণের উপরে কথা হয়, পরিবেশ দূষণটা একটা বাইনিং ইস্যু, বিশেষ করে উন্নত দেশে। আর আমেরিকা তারা অবভিয়াসলি এটার উপরে প্রচুর পরিমাণে রিসার্চের কাজ হয় ওখানে। সয়েল সায়েন্স একটা বিগ ডিল, কারণ এগ্রিকালচার, আপনি যদি কৃষি কাজ করেন আপনার মাটির দিকে খেয়াল রাখতে হবে মাটিটা কেমন, ওটা কি প্রোডাক্টিভ কিনা। তো আমি যেটা বুঝেছিলাম যে দেশে আমি যে পরিমাণ স্কোপ পাচ্ছি, মানে বাইরে যেয়ে আমি এর থেকে অনেক বেশি স্কোপ পাবো। বিশেষ করে আমেরিকাতে যদি আমি যেতে পারি তাহলে হয়তো এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, সয়েল আমার জন্য অনেকগুলি রাস্তা খুলে যাচ্ছে। তো আমেরিকায় বিপুল পরিমাণে রিসার্চ ওয়ার্ক হয় বলে আপনি যে অ্যাপ্লাইড সাবজেক্ট থেকে এসে থাকবেন আপনি পাবেন যে অনেকগুলি ইউনিভার্সিটিতে আপনি পেয়ে যাবেন যে প্রফেসররা আছেন যারা আপনার সাবজেক্টের সাথে অ্যাটলিস্ট রিলেটেড কোনো কিছুর উপরে কাজ করছেন। যেমন আমি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টেও মানে আমি নক করেছিলাম, আর যে অ্যাগ্রোনমি মানে এগ্রিকালচার, কৃষিকাজ, আর এনভায়রনমেন্টাল সায়েন্সেসও আমি নক করেছিলাম। আবার সয়েল সায়েন্স, মানে এখন বর্তমানে আমি যে সাবজেক্টটাতে অ্যাকচুয়ালি মাস্টার্স করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। তো এখানে প্ল্যান্ট আছে, মানে এমন না যে প্ল্যান্ট মানে বোটানি, বোটানি না, উদ্ভিদ বিজ্ঞান না। প্ল্যান্ট বলতে আমি যতটুকু বুঝেছি এটা অ্যাকচুয়ালি এগ্রিকালচারের সাথে রিলেটেড, ক্রপস, ক্রপসের উপরে পড়াশোনা করতে হবে, আমি কোর্স সম্বন্ধে যতটুকু জানি। আর এনভায়রনমেন্টাল সায়েন্স তো আছেই, যেটা আমি অলরেডি আন্ডারগ্রেডে পড়েছি। আর আমার এখানে মানে ঢাকা ইউনিভার্সিটিতে যে মাস্টার্স আমি করছি এখনো শেষ হয়নি, সেটাতে আমার সয়েল সায়েন্স ছিল মেজর আর এনভায়রনমেন্ট ছিল মাইনর। তো সেই ক্ষেত্রে আশা করি যে এই যে সাবজেক্টগুলি আমি পড়েছি, যে কোর্সগুলি আমি আন্ডারগ্রেড আর মাস্টার্সে পড়েছি, ওগুলো আমাকে হেল্প করবে। তো আশা করি যে আমি যে মাস্টার্স এখন পার্সিউ করতে যাচ্ছি ওটাতে এই কোর্সগুলো একটু হলেও মিলে যাবে। তো এটা টেনশন করার কিছু নেই যে আপনি কোন সাবজেক্টের, বা আপনার সাথে হয়তো পুরোপুরি মিললো না, তো তাহলে এটাতে টেনশন করার কিছু নেই, আপনি পারবেন। আর প্রফেসরদের সাথে এগুলো ডিসকাশন করা হয় যে কোন কোর্স নিচ্ছে স্টুডেন্ট, ওনারা বলে দেন যে তুমি এই কোর্সগুলি নাও, এটা এটা নাও, রেজিস্ট্রেশনের সময় সেটা করা হয়। আমি এখনো ক্লাস রেজিস্ট্রেশন করিনি, আমাকে আমেরিকায় যেয়ে করতে হবে। আমার প্রফেসরের সাথে এই ব্যাপারে আমার কথা হয়েছে, তো উনি বলেছেন তুমি আসো, তারপরে আবার ডিসকাস করবো। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ